আমাদের দ্বিতীয় অঙ্ক চলছিল, যেখানে সেনাপতিকে সেদিনের মৃগয়ার থেকে নিবৃত্ত হতে বললেন, আর রাজা বিদূষকের সঙ্গে কথা বলে শকুন্তলার প্রসঙ্গটা উত্থাপন করেছেন যে অনবাপ্ত চক্ষু ফলসি, তোমার চোখের ফল হলো না যেহেতু তুমি সেরকম সৌন্দর্য দেখতে পেলো। এই প্রসঙ্গে এরকম একটা জায়গাতে আমরা বোধহয় শেষ করেছিলাম, অনাঘ্রাতং পুষ্পম কিশলয় মলূনম কররুহৈর অনাবিদ্ধং রত্নম মধুন্মনাস্বাদিত রসম অখণ্ডং পুণ্যানাং ফলমিব চ ধ্রুবমনঘম ন জানে ভোক্তারং কমিহ সমপস্থাস্যতি বিধি। মোটামুটি এরকম একটা জায়গাতে বোধহয় শেষ করেছিলাম, ইফ আই এম নট রং। তো বিদূষক বলছেন, তেন হি লহু লহু গচ্ছতু ভবং মা কস্যচিৎ ইঙ্গুদি তেল চিক্কণ শিশস্য আরণ্যকস্য হত্যে পরিচ্ছদি। ঠিক আছে, ইফ ইট ইজ সো, যা বলছেন যেরকম কোনো সৌন্দর্য কেউ কখনো দেখেনি, ত্রিভুবনে যত সৌন্দর্য সৃষ্টি করেছিলেন বিধাতা সেগুলো সব এক জায়গাতে কনসেন্ট্রেট করে শকুন্তলাকে তৈরি করেছেন। তাহলে তেন হি লহু লহু গচ্ছতু হন, তাহলে আপনি যাচ্ছেন তার পিছনে যান, তবে কোনো যেন ইঙ্গুদি তেলের দ্বারা যার মাথা চিক্কন হয়েছে এরকম কোনো সাধুর হাতে না পড়েন আর কি। রাজা বলছেন পরবর্তী তত্র ভবতি, কিন্তু গেলেই তো হবে না, তিনি তার গুরুর অধীন, মানে তার পিতার অধীন। ন চ সন্নিহিত গুরুজনা, আর তার গুরুজন মানে কাশ্যপ এখন আশ্রমে উপস্থিত নেই। বিদূষক জিজ্ঞাসা করছেন, অথ ভবন্তমন্তরে ন কিদিস উনসে দৃষ্টি আরক, আপনি যে বলছেন যে আপনি তার প্রতি আকৃষ্ট, তার আপনার প্রতি কি অ্যাটিচিউড সেটা কি আপনি বলতে পারেন? বলছেন যে ভবন্তমন্তরে ন কিদিস উনসে দৃষ্টিরাগ, তার দৃষ্টিরাগ কিরকম? রাজা বলছেন বয়স্য স্বভাবাদ অপ্রগল্ভ তপস্বী কন্যকাজন। যে দেখো, তপস্বী কন্যারা স্বভাবত হচ্ছে অপ্রগল্ভ, তারা সহজে কোনো মনের ভাব প্রকাশ করবে না। তবে মানে আমার অবজারভেশন থেকে আমি বলছি, তথাহি অভিমুখে মই সংহৃতমীক্ষিতম হসিতমন্ন নিমিত্ত কথোদয়ম বিনয় বারিত বৃত্তিরতস্তয়া ন বিবৃত মদন নচ সংবৃত। কিরকম অবজারভেশন হলো? অভিমুখে মই সংহৃতম ঈক্ষিতম, যে আমি সামনাসামনি থাকলে সে চোখ ফিরিয়ে নিয়েছে, মানে সে ডিডন্ট লুক অ্যাট মাই আইস। হসিতম অন্য নিমিত্ত কথোদয়, অন্য কথার প্রসঙ্গে সে হেসেছে। বিনয় বারিত বৃত্তিরতস্তয়া, যেহেতু বিনয়ের দ্বারা তাদের স্বভাব কন্ট্রোলড আছে, চট করে তারা মনোভাব প্রকাশ করেন না। ন বিবৃত মদন নচ সংবৃত, she didn't express her attachment to me, nor did she hide it, প্রকাশও করেননি আর কি বলে গোপনও করেননি। তার থেকে যা বুঝবার। বিদূষক এসে বলছেন, কিংনুক্ষুষা ভবদ দিষ্টমেত্তস্য যেব্য অঙ্কম আরোহতি। হ্যাঁ, তাই তো যা বলেছেন, দেখা মাত্রই যে আপনার কোলে এসে বসেনি, তাই তো অদ্ভুত কথা। রাজা বলছেন, সখীভ্যাম মিথা প্রস্থানে তত্র অবত্যা ভূয়িষ্ঠম আবিষ্কৃত ভাগ। রাজা কন্টিনিউ করছেন, ও ওইসব রসিকতার কোনো উত্তর না দিয়ে, যে সখীভ্যাম মিথা প্রস্থানে তত্র ভবত্যা ভূয়িষ্ঠম আবিষ্কৃত ভাব, কিন্তু তার মনোভাব উনি প্রকাশ করেছেন কখন? সরাসরি আমাকে কিছু বলেননি, কিন্তু সখীভ্যাম মিথা প্রস্থানে যখন বেরিয়ে যাচ্ছেন তখন সখীদের কাছে যে তার যা রিয়াকশন, তার থেকে উনি তার মনোভাব যা প্রকাশ করবার তা করেছেন। তথাহি হোয়াট ডিড শি ডু, তিনি কি করেছিলেন? দর্ভাঙ্কুরেণ চরণক্ষত ইত্যকাণ্ডে তন্নিস্থিতা ক্ষতিচিদেব পদানি গত্বা আসীদ বিবৃত্ত বদনা চ বিমোচয়ন্তি শাখাসু বলকলমসক্তম বিদ্রুমানম। আচ্ছা, আমরা কি কিছুটা মিস করলাম? আগের দিন কথাটা বলেছিলাম,
কারণ এই যে রিয়াকশনটা বলছেন, এটা তো আমরা আগের দিন পড়েছি বলে মনে হচ্ছে না। যাই হোক, যেটা রেফারেন্সটা বলছেন এই যে আগের দিন মানে যখন বিদূষকের সঙ্গে কথাবার্তার আগে যখন আশ্রম থেকে চলে আসছিলেন, সেই সময়টা কীরকম ছিল, যে শকুন্তলার শরীর কীরকম আছে এটা জানবার জন্য গৌতমী গিয়েছিলেন বোধহয়। সেই সময়ের প্রিয়ংবদা ও অনসূয়া তাকে একটা কিছু ইন্ডিকেশন দিয়েছিলেন, সেই জায়গাটা কি আমরা পড়েছিলাম না জানি না। না, সেটা ছিল এরকম ছিল যে যখন ওরা কথা বলছেন সেই সময়ে এরকম একটা অ্যানাউন্সমেন্ট শোনা গেল যে প্রত্যাসন্ন কিলো মৃগয়া বিহারী রাজা দুষ্যন্ত। রাজা দুষ্যন্ত মৃগয়া করতে করতে আশ্রমের সামনে এসে পৌঁছেছেন এবং তার সেই হাতি ঘোড়া এসব দেখে আশ্রমের কীরকম বিঘ্ন হচ্ছে সেইগুলো বলেছিলেন। সেটা শুনে ওরা ভয় পেয়ে বলেন তাহলে আমরা চলে যাই, ওকে বিদায় জানালেন। তারা যা বলছিলেন যে সেখানে গচ্ছতি পুরঃ শরীরম ধাবতি পশ্চাৎ সংস্থিতং চেত চীনাংশ কেত প্রতিভাতং নিয়মানস্য। যেমন শরীর সামনে যাচ্ছে কিন্তু মনটা পিছনে যাচ্ছে। যেমন পতাকার যে চাইনিজ সিল্কের পতাকার থাকে রথে, তার মুখটা থাকে যেদিকে, অ্যাকচুয়ালি রথের গতিটা থাকে উল্টো দিকে। কাজে শরীর হচ্ছে রথ, যে শরীর সামনের দিকে যাচ্ছে আর যে মাইন্ড সেটা কোন দিকে যাচ্ছে, চীনাংশ কমিব পতাকার মতো সে পিছন দিকে যাচ্ছে। এইখানে প্রথম অঙ্ক শেষ হয়েছিল। এইবার যখন তিনি চলে যাচ্ছিলেন তখনকার কীরকম জেস্টার সেটা উনি বলছেন। দর্ভাঙ্কুরেণ চরণক শতহিত কাণ্ডে তন্নিস্থিতা কদিচিদেব গতা পদানি গত্বা। সখীদের সঙ্গে যাওয়ার সময় কয়েক পা গিয়ে তিনি বললেন যে দর্ভাঙ্কুরে মানে কুশের অঙ্কুরে আমার পা ক্ষত হয়েছে, বলে কয়েক পা দাঁড়ালেন। আসিদ বিবৃত্ত বদনাচ বিমোচয়ন্তী শাখাসু বলকলমসক্তমপি দ্রুমাণম। আর গাছের ডালে বলকলটা আটকে গেছে বলে সত্যি সত্যি আটকায়নি বলে উনি একটু হেজিটেট করেছিলেন। এই যে তিনি স্টপ করলেন, এটাকে রাজা বলছেন যে এটা নিশ্চয়ই তার অনুকূল চিত্তবৃত্তির পরিচয়। রাজা রবি বর্মার একটা পেন্টিং আছে, তার ছবি দেখেছি। এই সিনটা যে শকুন্তলা যেতে যেতে পাটা ক্ষত হয়েছে বলে ইন্ডিকেট করছেন, আর শাখা যেন শাখাতে বলকলটা আটকে গেছে সেটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই সিনটার একটা পেন্টিং রাজা রবি বর্মার আছে, পেলে দেখবেন। বিদূষক বলছেন ভো গহিত পাদেও হোহি তয় অনুরূপং তপবনং কি তক্কেমি। হ্যাঁ হ্যাঁ যাও, আমি দেখছি তুমি তপবনকে রাজবাড়ি করে ফেললে আর কি, মানে উপবন করে ফেললে, তপবনকে উপবন করে ফেললে। তপবনে সাধারণত এরকম কিছু আশ্রয় দেওয়া হয় না, তুমি যা করেছো তাতে বোঝা যাচ্ছে যে তপবনকে তুমি উপবন করেছো, তুমি গো অ্যাট লিজার। সখে চিন্তা তাবৎ কেনাপদেশেন পুনরাশ্রমপদম গচ্ছাম। রাজা বলছেন যে বললেই তো আর হলো না, দেশের রাজা সেটা যে কোনো জায়গাতে যে কোনোভাবে যেতে পারে না। সেরা বলছেন যে আশ্রমের থেকে তো আমি তখন যেভাবে চলে এলাম, তারপরে এখন কি উপলক্ষে আমি হঠাৎ আশ্রমে গিয়ে হাজির হব, তুমি কিছু বুদ্ধি বলো। বিদূষক এসব চিন্তে আমি চিন্তা করে দেখি। চিন্তা করছে মা করছে অলিয় পরিদেহিং সমাধিং ভঞ্জিহি চিন্তয়িতা ভো কো অন্য উপায় নং ভব রাজা। বলে আর কি উপায় আছে, তুমি তো রাজা। বলে অত কিম, তাতে কি হলো, সোহাট নিবার সদ্ভাগং দাব তাবসা উহরন্তী। যে রাজার তো ট্যাক্স প্রাপ্য থাকে, তুমি গিয়ে বলো যে তোমাদের নিবারের 6ষ্ঠ ভাগ আমাকে ট্যাক্স দাও। রাজা বলছেন অন্নং ভাগমেতে রক্ষিণে নির্বহন্তি যো রত্নরাশি নবী বিহায় অভিনন্দতে।
বলছে যে তুমি মূর্খের মতো কথা বলছো, তপস্বীরা আমাদের যা দেন সেটা লোকে রত্নরাশিও উপেক্ষা করে তাকে অভিনন্দিত করে। পশ্য যদুত্তিষ্ঠতি বর্ণেভ্য নিপানাং সহিতধনম তপস্যদ্ভাগমক্ষজ্জং দদত্তারণ্যকাহীন। যা প্রোডাকশন হবে তার 1/6, 1/8, 1/12 যেরকম বিভিন্ন রেট ছিল বিভিন্ন সময় দেশে, যে এটা রাজার ট্যাক্স হবে, যেটা প্রোডাক্ট হবে তার 1/6 রাজা পাবে। বলছেন যদুত্তিষ্ঠতি বর্ণেভ্য, অন্যান্য বর্ণের থেকে যা ট্যাক্স হিসাবে রাজকোষে আসে, নৃপানাং সহিতধনম, সেগুলো সব জিনিসেরই ক্ষয় আছে, শেষ হয়ে যাবে। আর তপস্যদ্ভাগমক্ষজ্জম দদত্তারণ্যকাহীন, আর এই অরণ্যবাসীরা তাদের তপস্যার 1/6, তারা অন্য কিছু ট্যাক্স দেন না, তারা যে তপস্যা করেন সেই তপস্যার ফলের 1/6 আমাদের দিয়ে দেন, যেটা আমরা কোনো রকম তপস্যা না করে, কোনো পরিশ্রম না করে শুধু রাজ্য রক্ষা করছি বলে আমরা তাদের পেয়ে থাকি। কাজে তাদের কাছে গিয়ে ওই ধানের 1/6 দিন এই বলাটা মূর্খতা হবে, বলা যাবে। এরকম বলছেন নেপথ্যে হন্ত সিদ্ধার্থ স্ম, নেপথ্যে শোনা যাচ্ছে, বলছেন যে সিদ্ধার্থ, আমরা সিদ্ধার্থ মানে রাজার সঙ্গে কেউ দেখা করতে আসছেন আর কি। রাজা শুনে বলছেন কর্ণং দত্ত্বা অয়ে ধীর প্রশান্ত স্বরৈস তপস্বীর ভবিতব্যম। ধীর এবং প্রশান্ত স্বরের দ্বারা মনে হচ্ছে যে একজন কোনো তপস্বী কথা বলছেন। প্রবিশ্য দৌবারিক, প্রতিহারী ঢুকে বলছেন জয়তু ভট্ট, মহারাজের জয় হোক। এদের তুই ঋষিকুমার পরিহার ভূমি উপস্থিত, ঋষিকুমার উপস্থিত হয়েছেন আপনার সঙ্গে দেখা করবার জন্য। অবিলম্বিতং প্রবেশ, অবিলম্বে তাদের প্রবেশ করাও। অং প্রবেশেমি, আমি প্রবেশ করাচ্ছি বলে বেরিয়ে গেলেন। তত প্রবিশত স্তাপসৌ দৌবারিক, এবার দৌবারিক দুজন তপস্বীকে সঙ্গে নিয়ে এলেন। ওরা দৌবারিক বলছেন ইদ ভবন্ত, যে এই হচ্ছেন রাজা। রাজাকে দেখে বলছেন অহো দীপ্তিমতো বিশ্বস্য নিয়তাস্য বপুষ অথ চোপপন্নমেতদ ঋষিকল্পে রাজনী। আচ্ছা, আগের শ্লোকের সম্বন্ধে একটা কথা বলা হলো না, যে এইমাত্র যে শ্লোকটা বললুম যদুত্তিষ্ঠতি বর্ণেভ্য নৃপানাং সহিতধনম, তারপরে কি বললুম তপস্যদ্ভাগমক্ষজ্জম দদত্তারণ্যকাহীন। আরণ্যকরা তাদের তপস্যার 1/6 আমাদের দিয়ে থাকেন। হোয়াট ডাজ দি ওয়ার্ড আরণ্যক মিনস? আমরা এমনি বেদের ক্লাসে শুনেছি যে বেদের 4 রকম ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে কি কি আছে? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এখানে কি সেই অর্থ হবে? অবশ্যই হবে না, কারণ এখানে অর্থ হচ্ছে যারা অরণ্যে বাস করে। তাহলে কালিদাসের মতো লোক তিনি এরকম অর্থটা ভুল করলেন। আরণ্যক শব্দের অর্থ তার জানা ছিল না। খুব সম্ভবত একটা হিস্টোরিক্যাল উত্তর হবে এই যে আরণ্যক শব্দ বলতে আমরা এখন যেটা বুঝি যে বেদের একটা অংশকে আরণ্যক বলে, যেখানে ব্রাহ্মণের থেকে মানে কর্মকাণ্ডের থেকে জ্ঞানকাণ্ডে উত্তরণ হচ্ছে, এই যে মাঝের অংশটাকে আমরা বলি আরণ্যক। খুব সম্ভবত এই অর্থ কালিদাসের সময় পর্যন্ত প্রচলিত হয়নি, এটা আরও পরবর্তীকালের অর্থ। কেননা বেদের ডেফিনিশন যেখানে আছে, আপস্তম্ভ যে ডেফিনিশন দিয়েছেন আমরা সাধারণত সেটাই ফলো করা হয়, যে মন্ত্র ব্রাহ্মণের বেদনা মধ্যেও, মন্ত্র এবং ব্রাহ্মণের সমষ্টিকে বেদ বলে। সেখানে আরণ্যক এবং উপনিষদ বলে কোনো আলাদা কিছু উল্লেখ করেননি। অথচ আরণ্যক এবং উপনিষদ বেদের বাইরে, একথা তো হিন্দুস্তানে কেউ বলে না, সকলেই বলে যে এটা বেদের মধ্যেই আছে। তাহলে আপস্তম্ভই, কালিদাস না হয় কবি, যা খুশি বলতে পারেন, কবিরা নিরঙ্কুশ, কিন্তু আপস্তম্ভ তো শাস্ত্রকার। তিনি বেদের লক্ষণ করতে গিয়ে আরণ্যক উপনিষদকে বাদ দিয়ে বেদের ডেফিনেশন করলেন কি করে? তার উত্তরটা হলো এই যে ওখানে ব্রাহ্মণ শব্দের মধ্যেই আরণ্যক এবং উপনিষদ অন্তর্ভুক্ত আছে। কেননা ঠিক ঠিক বেদিক ট্র্যাডিশন যখন চলছিল তখন আরণ্যক উপনিষদ পৃথক ক্যাটেগরি বলে চিহ্নিত হয়নি, ব্রাহ্মণেরই অংশ বিশেষ বলে পরিগণিত হতো। কাজেই মন্ত্র এবং ব্রাহ্মণকে বেদ বললে যত মন্ত্র ভাগ আছে, যত ব্রাহ্মণ ভাগ আছে, ইনক্লুডিং আরণ্যক এবং উপনিষদ, সবটাই বেদের মধ্যে চলে গেল। এখানে কালিদাস যখন কথাটা বলছেন তখন নিশ্চয়ই বুঝতে হবে যে এখানে আরণ্যক মানে কি,
যে অরণ্য যারা বাস করে, ফরেস্ট ডুয়েলার্স, এটা হচ্ছে এখানে আরণ্যক শব্দের অর্থ, বেদের অংশবিশেষ এই পারিভাষিক অর্থ নয়। শুধু এখানে বলে নয়, আমরা যে রঘুবংশ পড়েছিলাম তাতে পঞ্চম সর্গে মনে আছে যেখানে বড়দন্তর শিষ্য কৌৎস এসছেন রাজার কাছে গুরু দক্ষিণার জন্যে। এবার তখন রঘু বিশ্বজিৎ যজ্ঞে সর্বস্ব প্রদান করেছেন বলে আর তার কোনো অবশিষ্ট নাই, মৃৎপাত্রে অর্ঘ্য দিয়ে তাকে রিসিভ করেছিলেন। তারপরে যখন জিজ্ঞাসা করছেন যে আপনাকে আমি আপনার জন্য কি করতে পারি, তখন কৌৎস কি বলছিলেন, শরীর মাত্রেন নরেন্দ্র তিষ্ঠন আভাস তীর্থ প্রতিপাতিতদ্ধি, যে আপনার এখন কিছুই নাই, আপনার শুধু এখন শরীরই আছে। কেন না, আরণ্যকোপাত্য ফলপ্রসূতি স্তম্ভেন নিবার ইবাবশিষ্ট, আরণ্যকের দ্বারা যার ফল আহরণ করা হয়েছে, যে স্টকটা, নিবার ধানের শুধু স্টকটা দাঁড়িয়ে আছে, ধানগুলো আরণ্যকরা তুলে নিয়েছেন, সেই রকম এই যে ইমেজারিটা দিয়েছিলেন সেখানেও কিন্তু আরণ্যক শব্দের অর্থ নিশ্চয়ই বেদের ভাগ হতে পারে না, এই অর্থই হবে ফরেস্ট ডুয়েলার। যেমন এখানে ঋষিরা যা ফরেস্টে বাস করেন তারা ওই নিবার ধানের থেকে যে শস্য হয় সেই শস্য ব্যবহার করেন এবং গাছটা পড়ে থাকে, সেই অর্থ কালিদাস একাধিক জায়গাতে এটা বলেছেন। কাজে এটা তার কাছে মিস্টেক অবশ্যই হতে পারে না। এটা বুঝতে হবে যে তখন পর্যন্ত কালিদাসের টাইম ইটসেলফ কোনো নির্ধারিত নাই, কিন্তু কালিদাসের টাইম পর্যন্ত আরণ্যক শব্দের ওই বিশেষ অর্থটা প্রচলিত হয়নি। যাক, আবার আমরা ফিরে আসি। হ্যাঁ, এবার ঋষিকুমাররা যারা এসেছেন রাজাকে দেখে তাদের রিয়াকশন বলছেন। দীপ্তিমত বিশ্বনেতা আসছে, চেহারা কিরকম, দীপ্তিমান আছে, বিশ্বসনীয়, অথবা উপপন্ন মেয়েতাদ ঋষিকল্পে রাজনী, অথবা এই রাজা হচ্ছেন ঋষিকল্প, সেই জন্য তার পক্ষে এটা সঙ্গতই বটে। ঋষিকল্প মানে ঋষির থেকে একটু কম, তার ঠিক সেরকম তপস্যা নাই, কিন্তু ঋষির মতো, যার জন্য আমরা রাজর্ষি বলি। কথাটা রাজা চাষ ও ঋষির চেতি, সেটা অবশ্য বেদের ক্ষেত্রে একটু ভিন্ন অর্থে বলা হয়। যারা রাজা অথচ মন্ত্রদ্রষ্টা তারা হলেন রাজর্ষি। আর এখানে তারই একটু সেকেন্ডারি মিনিংয়ে বলছেন যে ঋষি কল্পে রাজনী, কল্প মানে কি ঈষদূন, ঋষির থেকে সামান্য কম কিন্তু রাজার মতো, সিমিলার বাট নট আইডেন্টিক্যাল। তথাহি অধ্যাক্রান্তা বসতিরমুনা পাশ্রমে সর্বভোগ্যে রক্ষা যোগাদয়মপি তপ প্রত্যহং সঞ্চিনোতি অস্যাপি দ্যাং স্পৃশতি বসিনশ্চারণদ্বন্দ্ব গীত পুণ্যশব্দ মুন্ডৃতি মুহ কেবলম রাজপূর্ব। যে ঋষিরা একটা আশ্রমে বাস করেন, বলে ইনিও আশ্রমে বাস করেন। গৃহস্থাশ্রমটা তো আশ্রম, কারণ বৈদিক কনসেপ্টে শুধু বনটাই আশ্রম নয়, 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। যদি কেউ ঠিক সেই আশ্রম বিহিত ধর্ম পালন করে তাহলে সবসময় আশ্রমেই আছে, অনাশ্রমী হওয়ার শাস্ত্রের নিয়ম ছিল না, আশ্রমের মধ্যে বিলং করবে কোনো না কোনো। তাহলে বলছে অধ্যাক্রান্তা বসতি রমুনা আশ্রমে সর্বভোগ্যে, এটা কীরকম আশ্রম, সর্বভোগ্য, যে সকলেই গৃহস্থাশ্রমে বিলং করে। কাজে উনি সেই গৃহস্থাশ্রমে বিলং করছে মানে হি অলসো বিলংস টু অ্যান আশ্রম। রক্ষা যোগাত অয়মপি তপ প্রত্যহম সঞ্চিনতি, একটু আগে রাজা যে কথাটা বললেন সেই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। যেহেতু রাজা অন্যান্য আশ্রমকে রক্ষা করেন, সেই জন্য তাদের তপস্যার অংশ তিনি পেয়ে থাকেন। কাজে সেই দিক থেকে রক্ষা যোগাত, প্রজাদের রক্ষণাবেক্ষণের জন্যে ইনিও প্রত্যেক দিন তপস সঞ্চয় করছেন, যেমন আশ্রমের ঋষিরা করেন। অস্যাপি দ্যাং স্পৃশতি বসিনশ্চারণদ্বন্দ্ব গীত, রাজাদের যে বন্দি থাকে, বন্দি মানে এখানে ক্যাপটিভ নয়, যারা বন্দনা করে, রাজার প্রশংসা করে, তারা যে মানে স্তুতি করে, সেই শব্দ দ্যাং স্পৃশতি, পৃথিবীর থেকে আকাশ পর্যন্ত রিচ করে। পুণ্য শব্দ মনিরীতি মোহ কেবলম রাজপূর্ব, মুনি এই পুণ্য শব্দ এদের পক্ষেও প্রযুক্ত হয়। তফাৎটা কোথায় হয়, কেবলম রাজপূর্ব, শুধু ঋষি না বলে রাজর্ষি বলা হয়। দ্বিতীয় বলছেন গৌতম অয়ংস বলভিত সখা দুষ্যন্ত, এই হচ্ছে ইন্দ্রের বন্ধু দুষ্যন্ত। বলে অত কেম, তা নয় তো কি, যা দেখছো
তেন হি নৈতচ্চিত্রম যদয়মুদধিশ্যাম সীমাং ধরিত্রীম এক কৃষ্ণাং নগর পরিগপ্রাংশু বাহুর্বুনক আশংসন্তে সুরসমিতয়। এখানে একটু পাঠান্তর আছে। আশংসন্তে সুরযুবত শক্ত বৈরাহি দত্তৈর অস্যাধিজ্যে ববুষি বিজয়ং পৌরহুতে চ বজ্রে। মানে কি হলো? নৈতচ্চিত্রম, চিত্র মানে কি? চিত্র মানে একটা প্রচলিত অর্থ হচ্ছে ছবি। আরেকটা অর্থ হলো চিত্র মানে বিচিত্র। এখানে সেই অর্থ সেকেন্ডটা হবে। যেমন চিত্রে নিবেশ্য পরিকল্পিত সত্যযোগ, একটু আগে কালিদাস যেটা শকুন্তলা সম্বন্ধে বলেছিলেন যে প্রজাপতি চিত্রে নিবেশ করে তাতে প্রাণ সঞ্চার করে দিয়েছেন, সেখানে চিত্র মানে ছবিই ছিল। একটা ছবি করে নিয়েছেন, সব জায়গার সৌন্দর্য, একস্ত সৌন্দর্য দিদিক সহেব, সমস্ত সৌন্দর্য এক জায়গায় দেখবো বলে সেরকম চিত্রে তারপরে তাতে প্রাণ সঞ্চার করে দিলেন। সো দ্যাট শকুন্তলা ওয়াজ বর্ন। এখানে যেটা বলছেন নৈতচ্চিত্রম, দিস ইজ নট সারপ্রাইজিং, দিস ইজ নট স্ট্রেঞ্জ, মানে বিচিত্র। আমরা বিচিত্র বলতে যা বুঝি সামথিং স্ট্রেঞ্জ, যে নৈতচ্চিত্র এটা কিছু বিচিত্র নয়। যদয়মুদধি শ্যাম সীমাং ধরিত্রীম এক কৃষ্ণাং নগর পরিঘ প্রাংশু বাহুর্বুনক। ইনি একা, মানে তখনকার কনসেপ্টে একটা দেশের রাজা মানে সারা পৃথিবীর রাজা। পৃথিবীর কনসেপ্টটা তখন পর্যন্ত খুব সংকুচিত আছে। সেটা শুধু এইখানে বলে না, সব জায়গাতেই দেখা যাবে যে তারা পৃথিবীর অধিপতি বলে রাজাকে যেটা বলছেন, সেখানে পৃথিবী বলতে কিন্তু এখনকার কনসেপ্টের পৃথিবী নিশ্চয় নয়, কারণ এখনকার পৃথিবী তখনকার জানা ছিল না। যেটা যতটা জানা ছিল, মানে সো ফার ওয়াজ নোন, সেই পর্যন্ত যে একটা চক্রবর্তী সম্রাট মানে সমস্ত এরিয়ার যে রাজা, যা প্রভুত্ব করে, সে হচ্ছে রাজ চক্রবর্তী। সাধারণ ছোটোখাটো রাজাদের উপরে যিনি প্রভুত্ব করেন তিনি হলেন রাজ চক্রবর্তী, যেমন দুষ্যন্ত। তাহলে এক কৃষ্ণাং নগর পরিঘ প্রাংশু বাহুর ভুনক্তি, যিনি একা এই সমস্ত বসুমতীকে রক্ষা করছেন। কিভাবে? প্রাংশু বাহুর, তার বিস্তৃত বাহুর দ্বারা, বাহু বলে। আশংসন্তে সমিতয়সুরা শক্ত বৈরেষু দৈত্যৈর অস্যাধিজ্যে ধনুষে বিজয়ং পৌরহুতে চ বজ্রে। আমি একটা পাঠ ধরছি। কোন পাঠটা ধরছি? আশংসন্তে সমিতিষু সুরা, যুদ্ধে। সমিতি শব্দের অর্থ একটা মিটিং, আর একটা অর্থ হচ্ছে যুদ্ধ। এখানে যুদ্ধ এই অর্থ হবে। দৈত্যদের সঙ্গে দেবতাদের মাঝে মাঝেই যুদ্ধ হয়। বিখ্যাত দেবাসুর সংগ্রামের কথা, মাঝে মাঝেই দেবতাদের সঙ্গে যুদ্ধ হয়। এবং তখন ইন্দ্র যদি নিজে না পারেন, তখন কারো না কারো সাহায্য চেয়ে পাঠান। তো তাদের মধ্যে দুষ্যন্ত আছেন। দেবতারা অসুরদের সঙ্গে যুদ্ধে যার বাহুবলের উপরে নির্ভর করেন, মানে দরকার হলে দুষ্যন্তের সাহায্য পাওয়া যায়। যেমন এখন সবাই আমেরিকা রাশিয়ার দিকে তাকিয়ে থাকে, এরা সাহায্য করলে যুদ্ধে জিততে পারবো, সেরকম তখনও এরকম রাজাদের প্রভাব ছিল যে স্বয়ং ইন্দ্রও মনে করছেন যে এই রাজার সাহায্য আমরা যুদ্ধের সময় নিতে পারবো। তাহলে আশংসন্তে সমিতসুরা শক্ত বৈরাহি দত্তৈর অস্যাধিজ্যে, তারা দুটো জিনিসের উপরে আশ্রয় নির্ভর করেন। কি কি? অস্যাধিজ্যে, এর ধনুকে, আর পৌরহুতে চ বজ্রে। পুরোহুত হচ্ছেন ইন্দ্র, তার থেকে তদ্ধিত করলে ইন্দ্রের অস্ত্রের প্রধান অস্ত্রের নাম হলো বজ্র। তাহলে দেবতাদের সঙ্গে যখন অসুরদের যুদ্ধ উপস্থিত হয়, তখন দেবতারা দুটো জিনিসের উপরে তাদের ভরসা রাখেন। একটা হলো এই রাজার ধনুকে, আর হচ্ছে ইন্দ্রের বজ্রে। ইন্দ্রকে পুরোহুত বলে, এটা প্রধানত হচ্ছে বেদিক ট্র্যাডিশন। মানে বহু যজ্ঞে যিনি আহুত হন তাকে বলা হয় পুরু। পুরু শব্দের অর্থ হচ্ছে বহু। আর বহু যজ্ঞে যার উদ্দেশ্যে আহুতি দেওয়া হয় বা যা আহ্বান করা হয়, তিনি হলেন পুরোহুত। আচ্ছা, এবার আরেকটা পাঠ কি আছে? আশংসন্তে সুর যুবতয় শক্ত। অনেকগুলো পাঠান্তর আছে, সবগুলো পাঠান্তর আলোচনা করছে না, আননেসেসারি। সেখানে আছে সুর যুবতয়, যে সুর যুবতীরা এই দুটোর উপরে নির্ভর করেন। আমার মনে হয় কালিদাসের উপমা যারা জানেন তারা বুঝতে পারবেন যে কালিদাসের উপমা সাধারণত কিসের জন্য বিখ্যাত উপমা কালিদাস বলা হয়তো, মানে উপমা যতগুলো ধর্ম আছে তার মধ্যে সবচেয়ে বেশি
সাকসেসফুল হচ্ছেন কালিদাস। তার মধ্যে একটা অন্যতম কোয়ালিটি হলো যে প্রোপ্রাইটি, জিনিসটা প্রোপ্রাইটি অনুসারে উপমা দিতে হবে। যে কোনো জিনিসের সঙ্গে যে কোনো জিনিসের একটা উপমা দেওয়াটাই যথেষ্ট, উপমা নয়, প্রোপ্রাইটি রেখে। তাহলে এখানে যদি আমরা বলি সুরযুবতটা বলি, যে সুরযুব মানে দেবকন্যারা যার উপরে নির্ভর করেন অসুরদের সঙ্গে যুদ্ধ হলে। এখন দেবকন্যাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হয়েছে এমন কথা আমি কোনোখানে শুনিনি, কারণ আমাদের পুরাণের রামায়ণ মহাভারত বেদে যেখানে আছে সবসময় দেবতাদের সঙ্গে অসুরদেরই যুদ্ধ হচ্ছে। দেবতারা মানে অসুরদের ফেস করার দায়িত্ব তাদের মহিলাদের হাতে দিয়ে পালিয়ে গেছেন, এরকম করা শুনিনি। সেই জন্য এখানে সুরযুবত পাঠটা প্রোপ্রাইটির দিক থেকে অচল, ছন্দের দিক থেকে ঠিক আছে, ছন্দের দিক থেকে না হলে পাঠান্তর হলো কী করে, হয়েছে। কিন্তু সুরযুবতীরা আর কিছুর উপরে ভরসা না করতে পেরে ইন্দ্রের বজ্র এবং এর ধনুকের উপরে নির্ভর করেন। এই অর্থের চাইতে আমরা যেটা বললাম যে দেবতারা নির্ভর করেন, সেটা হচ্ছে মাচ বেটার অ্যান্ড মোর প্রপার। সেই অর্থে সেই পাঠটাই নেওয়া উচিত। আচ্ছা, এবার উপস্থাপ্য দুজনে এই কথা বলে রাজাকে অ্যাপ্রিসিয়েট করে রাজা সামনে এসে বলছেন, স্বস্তি ভবতে ফলান্নুপনাত, মহারাজের কল্যাণ হোক বলে আশ্রম থেকে কিছু ফল নিয়ে এসেছিলেন তারা, সেটা রাজাকে উপঢৌকন দিলেন। রাজা সাদরম উত্থা, রাজা আসন থেকে উঠে দাঁড়িয়ে বলছেন, অভিবাদয়ে ভবন্তু, আপনাদের অভিবাদন জানাচ্ছি। সপ্রণামং গৃহীত, প্রণাম করে ফলগুলো নিলেন। তারপরে আসনে বসে বলছেন, আগম প্রয়োজনম জ্ঞাতম ইচ্ছামি, কি মনে করে এলেন জানতে চাই, মানে কি প্রয়োজন এসছেন। ঋষি বলছেন, বিদিত ভবান আশ্রমবাসী নাম ইহস্থ, আশ্রমবাসীরা এটা জানতে পেরেছেন যে আপনি মানে রাজা বর্তমানে এখানে উপস্থিত আছেন। তেন ভবন্তম অভ্যর্থয়ন্তে, সেই জন্য আপনার কাছে এই অভ্যর্থনা মানে এই প্রার্থনা জানিয়েছেন। রাজা বলছেন, কিমাক জ্ঞাপয়ন্তি, কি আদেশ করছেন। ডায়ালগটা দেখবেন, ঋষিরা বলছেন যে বিদিত ভবান আশ্রমবাসী নাম ইহস্থ, আশ্রমবাসীরা জানতে পেরেছেন যে আপনি মানে দেশের রাজা বর্তমানে এখানে উপস্থিত আছেন। তেন ভবন্তম অভ্যর্থয়ন্তে, সেই জন্য আপনার কাছে প্রার্থনা করছেন। রাজা সঙ্গে সঙ্গে বলছেন, কিম আজ্ঞাপয়ন্ত, কি আদেশ করছেন, মানে ঋষিদের সঙ্গে সাধুদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ডায়ালগ কীরকম হওয়া উচিত। কালিদাস সেই সব বিষয়ে খুব সতর্ক। মানে রাজাকে উনি সর্বদা আইডিয়াল বলে দেখেন, রাজার যে নিজের শক্তি, আমি দেশের রাজা, কাজে আমি যা বলবো সকলে তার কাছে ছোট হয়ে থাকবে, এরকম কথা নয়। আর যার জন্য যে ঋষিরা এসেছেন উনি উঠে দাঁড়িয়ে তাদের রিসিভ করেছেন। তারপরে যখন ওরা বলছেন যে আশ্রমবাসীরা আপনার কাছে কিছু প্রার্থনা পারি, সঙ্গে সঙ্গে বলছেন কিম আজ্ঞাপয়ন্ত, তারা কি আদেশ দিচ্ছেন, উত্তর দিচ্ছেন। তত্র ভবত কাশ্যপ মুনের অসান্নিধ্যাৎ রক্ষাংসি নগর নরতপ বিঘ্নম উৎপাদয়িষ্যন্তি তৎ কতিপয় রাত্রম সারথি দ্বিতীয়েন ভবতা সনাথি ক্রিয়তাম আশ্রমতি। বলছে এখন কাশ্যপ উপস্থিত নেই, কর্ণ তখন মুনির আশ্রমের বাইরে আছেন। কাশ্যপ যখন থাকেন তখন তার প্রভাবে কেউ কিছু আশ্রমে করতে পারে না। এখন তিনি নেই বলে রক্ষাংসি নরতপ বিঘ্নম উৎপাদয়িষ্যন্তি, রাক্ষসেরা মানুষের এবং তপস্যার বিঘ্ন উৎপাদন করবে, জেনে যে এখন কাশ্যপ উপস্থিত নেই, কাজে আমাদের কোনো ভয় নেই। তৎ কতিপয় রাত্রম সারথির দ্বিতীয় ন ভবতা সনাথি ক্রিয়তাম আশ্রম ইতি, কয়েকদিনের জন্য আপনি সারথিকে নিয়ে আশ্রমে যদি থাকেন তাহলে আশ্রমটা প্রোটেক্টেড থাকবে, মানে রাক্ষসদের বা অসুরদের বিঘ্ন আপনি দূর করতে পারবেন। রাজা বলছে অনুগৃহীত অস্মি, অনুগৃহীত হলাম। বিদূষকও, আর বিদূষক এইবার এতক্ষণে বলছেন অপবাদ্য, মানে আড়ালে বলছেন যে অয়ং দানিং তে অনুকূল গলহস্ত, এই তোমার অনুকূল গলহস্ত, মানে তুমি বলছিলে যে কি উপলক্ষে আশ্রমে যাই, এই তোমার উপলক্ষ এসে গেছে। এবার আশ্রমবাসীরা নিজেরাই তোমাকে ইনভাইট করে পাঠাচ্ছেন যে রাক্ষসদের বিঘ্ন দূর করার জন্য আপনি আশ্রমে থাকুন, কাজেই তোমার ফেভারেবল সুযোগ এসে গেছে। রাজা কোনো উত্তর না দিয়ে বলছেন রৈবতক, ওরা একজন কর্মচারী আর কি, মদবচনাৎ উচ্চতাম সারথি সবান কার্মুকম রথন উপনয়তি, যেমন কথা তেমন কাজ,
যে সারথীকে বলো যে ধনুর্বাণ রথ রেডি করতে। দৌবারিক জং ভট্টা আনবেদি দাউরী যেমন আদেশ করেন বলে বেরিয়ে গেলেন। ঋষিরা বলছেন সহর্ষে, অনুকারিণী পূর্বেশাং যুক্ত রূপ অমিদং তৈ আপন্না ভয়সত্ত্বেষু দীক্ষিতা খলু পৌরব। এরকম একটা শ্লোক আগে ছিল, যেখানে ওই রাজা হরিণকে বধ করতে যাচ্ছিলেন, দূর থেকে একটা শব্দ শোনা গেল, ভো ভো রাজন আশ্রম মৃগয়ং না হন্তব্য না হন্তব্য, এটা আশ্রম মৃগ বধ করবেন না। রাজা ফিরিয়ে নিলেন। সেইখানে এরকম শ্লোকটা ছিল। ঋষিকুমারের সামনে এসে বলছেন, জন্মযস্য পুরুর্বংশে যুক্তরূপমিদং তব পুত্রম এবং গুণোপেতাম চক্রবর্তী নমাপ্নুহি। যার মহারাজ পুরুর বংশে জন্ম হয়েছে তার ক্ষেত্রে এরকম আচরণই স্বাভাবিক। তারা আশীর্বাদ করছেন যে তুমি অনুরূপ গুণযুক্ত পুত্র লাভ কর। ঠিক এখানেও সেরকম, যেহেতু রাজা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়েছেন এবং সারথীকে সঙ্গে সঙ্গে আদেশও দিয়েছেন যে মদবচন উচ্চতম সারথী সবান কার্মুকম রথমুপন, বাণ এবং কার্মুক, কার্মুক মানে ধনু, ধনুর্বাণ নিয়ে রথ রেডি করে উপস্থিত হতে বলো। অনুকারিণী পূর্বে শাম যুক্ত রূপমিদং তৈ, তোমার বংশের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের যিনি অনুকরণ করছেন তোমার পক্ষে সেই আচরণই স্বাভাবিক। কেননা আপন্না ভয় সত্ত্বেষু দীক্ষিতা খলু পৌরব, পূর্ববংশের রাজারা সর্বদাই যারা বিপন্ন তাদের অভয় দেওয়ার জন্য দীক্ষিত আছেন। রাজা বলছেন, গচ্ছতাম ভবন্ত অহমপনুপদম আগত, আপনারা আশ্রমে ফিরে যান, আমি আসছি। ঋষি বিজয়স্য, জয় হোক বলে বেরিয়ে গেলেন। রাজা মাধব্য এইবার আবার বিদূষককে বলছেন, এতক্ষণ ওর সঙ্গে কথা বলেনি যেহেতু বাইরের লোকের সঙ্গে কথা বলছিলেন তো। মাধব্য অপ্যস্তি শকুন্তলা দর্শন কৌতুকম, এখন তো অকেশান এসে গেছে, শকুন্তলাকে দেখতে যাবে? বিদূষক বলছেন, পডমং সপরিবাহম আসি সভয়ম রক্ষসবুত্তন্তে নবন সম্পদং চিনবি না বসেছিল। বলে প্রথমে খুবই উৎসাহ হচ্ছিল, এই তো ভালো সুযোগ পাওয়া গেছে, শকুন্তলাকে দেখে আসি, কিন্তু আবার রাক্ষস আসছে শুনে আর আমার সাহসে কুলাচ্ছে না, ওই রাক্ষস কক্ষসের মধ্যে আমি যেতে পারবো না। রাজা বলছেন, মা বলছি ভয় পেও না, নানু মৎস্যই পেয়ে অবশ্যই তুই আমার কাছে থাকবে, রাক্ষস তোমার কি করবে? হ্যাঁ, বিদূষক বলছেন, এসো চক্ররক্ষী বুধমে, হ্যাঁ তাহলে তো আমি প্রোটেক্টেড হলাম, তোমার কাছে থাকলে আর রাক্ষস আমায় কিছু করতে পারবেন না। কাজে মোটামুটি সব ঠিক হয়ে গেল, বিদূষক সঙ্গে যাবেন, কাজী শকুন্তলাকে দেখতেও পাবেন। কিন্তু নাটকের কাহিনীর জন্য এটা দরকার হবে যে বিদূষককে শকুন্তলাকে দেখতে উনি দেবেন না, মানে কালিজয় দিচ্ছেন না। পরবর্তীকালে আমরা দেখব যখন শকুন্তলার প্রত্যাখ্যানটা হবে তখন সেখানে যারা উপস্থিত ছিলেন তারা কেউই এই ঘটনার প্রত্যক্ষদর্শী, কেউ সাক্ষী ছিলেন না। বিদূষক শুধু শুনলেন, কখনো কখনো দেখেননি, এবং বিদূষকও সেখানে উপস্থিত থাকবেন না। থাকলে তিনি উইটনেস বলতে পারতেন যে হ্যাঁ এরকম তো আমি শুনেছিলাম, রাজা তার প্রতি আসক্ত ছিলেন, সেই কথা বলবার জন্য রাজা উপস্থিত থাকবেন না। মানে কি, যেটা ভবিতব্য সেটা কিভাবে তৈরি হয় তার পিছনে অনেক দিন ধরে ফ্যাক্টর তৈরি হয়। আর যেমন একটা কুরুক্ষেত্র যুদ্ধ যেটা হলো, তার পিছনে অনেক দিনকার ঘটনা সব সঞ্চিত হয়ে তার কালমিনেশন হলো কুরুক্ষেত্রের মাঠে। একটা জীবনও নয়, একাধিক জীবন। কারণ ভীষ্ম অম্বা সেই একবার প্রাণ ত্যাগ করলেন, তারপরে শিখণ্ডী হয়ে জন্মালেন, সে অনেক ঘটনার কালমিনেশন হচ্ছে এক জায়গায় কুরুক্ষেত্রের মাঠ। সেরকম এখানে পঞ্চমঙ্কে গিয়ে যে কালমিনেশনটা হবে, এইগুলো হচ্ছে তার, তখন কেউ জানতে পারবে না কেন হচ্ছে। কিন্তু ঘটনা দাঁড়াচ্ছে এই যে এখন যা ঠিক হলো যে বিদূষক রাজার সঙ্গে যাবেন, কিন্তু এক্ষুনি আমরা দেখব যে সেই যাওয়াটা তার সম্ভব হবে না। যেই বললেন যে তাহলে আমি তো রক্ষিত আছি, তোমার সঙ্গে থাকলে আমার কোনো ভয় নেই, তাহলে যাব। দৌবারিক এবার প্রবেশ্বর দারোয়ান ঢুকে বলছেন, সজ্জ রথ ভট্টিন বিজয়পত্থানম উদীক্ষতি এসৌন নরাদো দেবীনং সহসাদো করভয় আহত। মানে কি হলো, আপনি যেমন আদেশ করেছেন রথ তৈরি হয়েছে আপনার বিজয় প্রস্থানের জন্য, আপনি ইচ্ছে করলে এখনই স্টার্ট করতে পারেন, কিন্তু আবার মানে নগর থেকে, রাজধানীর থেকে, দেবী মানে রাজার মা, তিনি
সেখান থেকে একজনকে পাঠিয়েছেন, করভোগ বলে একজন দূতকে পাঠিয়েছেন রাজার কাছে। রাজা সাদরম কি মম্মাবি প্রেষিত, মা পাঠিয়েছেন? অথই না তো কি, প্রবেশধাম, তোকে পাঠাও। দৌবারিক জং ভট্টা নবেদি ইতি নিষ্ক্রান্ত, যেমন আদেশ করেন বলে বেরিয়ে গেলেন। তথা প্রবিশতি দৌবারিকেন সহ করভোগ। করভোগ হচ্ছেন সেই রাজকর্মচারী যাকে রাজা দুষ্যন্তের মা আশ্রম বলছি রাজধানী থেকে পাঠিয়েছেন রাজার কাছে। উপস্লিপ্ত সামনে এসে জয়তু জয়তু ভট্টা, মহারাজের জয় হোক। দেব্য আজ্ঞাপয়ন্তী যথা আগামিনী চতুর্থে দিবসে পুত্রপিণ্ডারাধনো নাম উপবাস ভবিষ্যতি তত্র দীর্ঘায়ুষা অবশ্যং সন্নিহিতেন ভবিতব্যম। মহারানী কি বলে পাঠিয়েছেন যে আজকের থেকে চতুর্থ দিবসে পুত্র পিণ্ডারাধন নামে একটা উপবাস করতে হবে, কোনো একটা কিছু হয়তো ছিল। তত্র দীর্ঘায়ুষা অবশ্যং সন্নিহিতেন ভবিতব্যম, আপনি সেই সময় অবশ্যই রাজধানীতে উপস্থিত থাকবেন। রাজা মাধব্য রাজা বিদূষককে বলছেন ইতস তপস্বী কার্যম ইত গুরুজনাজ্ঞা উহমপি অনুল্লঙ্ঘনীয়ম কথমাত্র প্রতিবিধেয়ম। একদিকে তপস্বীরা বলে গেলেন যে আশ্রমকে রক্ষা করুন, এখন কাশ্যপ নেই, কাজে আপনার উপরে দায়িত্ব পড়লো আশ্রম রক্ষা করার। আর অন্যদিক থেকে মা বলে পাঠাচ্ছেন গুরুজনের আজ্ঞা যে তুমি চতুর্থ দিবসে আশ্রমে উপস্থিত থাকবে, আশ্রমে বলছে বারবার আশ্রম বলছে, রাজধানীতে উপস্থিত থাকবে। উভয়ম অপি অনুল্লঙ্ঘনীয়ম, দুটোই উল্লঙ্ঘন করা অনুচিত। কথামাত্র প্রতিবিধেয়ম, হোয়াটস দি ওয়ে? বিদূষক বলছেন ত্রিশঙ্করী ও অন্তরাতিষ্ঠ, তুমি মাঝে মতো বিদূষকের রোলটাই হচ্ছে ওরকম, সে একটু মজা করে আর কি। তাহলে দুটোর মাঝখানে থাকো, একদিকে আশ্রম আর একদিকে রাজধানী, দুটোর মাঝামাঝি একটা জায়গায় বসে থাকো। ত্রিশঙ্করী ও অন্তরাতিষ্ঠ। রাজা বলছে না, পরিহাস নয়, সত্যমাকুলীভূতস্মি, আমি সত্যি আকুল হয়েছি। কৃত্যয়োর ভিন্ন দেশত্বাদ দৈধি ভবতি মে মন পুরা প্রতিহতং শৈলে স্রোত স্রোত বহ যথা। যেহেতু আমার কাজটা দুটো জায়গাতে হবে, একটা হচ্ছে আশ্রমে আর একটা হচ্ছে রাজধানীতে, সেই জন্য আমার মন দ্বিধা বিভক্ত হচ্ছে, মানে একদিকে রাজধানীতেও যেতে ইচ্ছে করছে আবার আশ্রমও যেতে ইচ্ছে করছে। পুরা প্রতিহতং শৈলে স্রোত স্রোত বহা যথা, পাহাড় থেকে একটা স্রোত নেমে আসছে, বড় একটা পাথরে বিভক্ত হয়ে যেমন সেটা বাইফার্কেটেড হয়ে যায়, দুই দিকে স্রোতটা চলে যায়, আমার মনের স্রোতটা সেইভাবে যাচ্ছে, একটা রাজধানীর দিকে আর একটা হচ্ছে আশ্রমের দিকে। সখে মাধব একটু চিন্তা করে বলছেন, সখে মাধব্য তম অম্বাভি পুত্র ইতি প্রতিগৃহীত। আচ্ছা, মা তোমাকে পুত্র বলে গ্রহণ করেছিলেন, মানে দুষ্যন্তের মা ওই যে বিদূষক রাজার বন্ধু বলে তাকে তোমাকে পুত্র বলে গ্রহণ করেছিলেন। তদ ভবান ইতঃ প্রতিনিবৃত্ত তপস্বী কার্য ব্যগ্রতাম অস্মাকমাবেদ্য তত্র ভবতীনাং পুত্র কার্যম অনুষ্ঠাতুমর্হতি। তাহলে তুমি এখান থেকে গিয়ে আশ্রমের ঋষিদের আদেশের কথা বলে যে এখানে আশ্রমকে রক্ষা করার দায়িত্ব আমার উপরে এসে পড়েছে, সেই জন্য আমাকে এখানে থাকতে হচ্ছে। আর তুমি যেহেতু মার দ্বারা পুত্ররূপে গৃহীত হয়েছ, তুমি উপস্থিত থেকে সেই পুত্র কার্য সম্পাদন করা উচিত। বিদূষক ভাবছেন যে বোধহয় আমি রাক্ষসের ভয় পেয়েছি বলে রাজা আমাকে বলছেন। বলছে যে নক্ষ মং রাক্ষস ভীরু অঙ্গনেশি, আমাকে রাক্ষস থেকে ভীরু মনে করছে না তো? রাজা হেসে বলছেন, ও মহাব্রাহ্মণ কথমেতা ভবতী সম্ভাবতে, তোমার আবার ভয় কি? মানে আমি সে কথা ভাবিনি। বিদূষক তেন হি যহা রানুযাজেন বন্তব্যম তথা গমিষ্যম, তাহলে রাজার মতো যাব, মানে আমি ব্রাহ্মণের মতো যাবো তাহলে হবে না, রাজার কে প্রকৃতিতে যাচ্ছি তো, তাহলে কিন্তু রাজার মতো যাব। বলে ঠিক আছে। ননু তপবনোপরোধ পরিহরণে সর্বমনুযাত্রিক জনম তয়া সহ প্রস্থাপয়ামি। আশ্রমের যাতে কোনো উপদ্রব না হয় সে আমার রেটিনিউ, যার আমার সঙ্গে যত লোকজন আছে সব আমি তোমার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি।
বিদূষক সগর্বম, খুব গর্ব করে বলছেন, তেন হি যুবরাজ অস্মি, তাহলে তো আমি এখন যুবরাজ হয়ে গেলাম, আমার সঙ্গে সব লোক লস্কর সেনাপতি সব যাবে, কাজে আমি তাহলে যুবরাজ হয়ে গেলাম। রাজা আত্মগতম, রাজা মনে মনে ভাবছেন চপলয়ং বটু, এই ব্রাহ্মণ হচ্ছে চপল, কথা বলে ফেলে। কদাচিৎ অস্মৎ প্রার্থনা মন্তপুরে ভক কথায়, কখনো রাজধানীতে গিয়ে মানে আমার শকুন্তলার প্রতি আকর্ষণের কথা কারো না কারোর কাছে বাড়িতে বলে ফেলবে, কাজে একটু নিবৃত্ত ভবতু চিন্তা করে বলছেন, এবং তাবৎ বক্সাম, তাকে আমি এই বরং বলি। বিদূষকম হস্তে গৃহীত্ব প্রকাশম, বিদূষকের হাত ধরে প্রকাশ, আগেরটা মনে মনে ভাবলেন যে এ চপল কোথায় গিয়ে আশ্রমের বাড়িতে গিয়ে কি বলে ফেলবে, একে বরং এরকম বলি। বয়স্য ঋষি গৌরবাদ আশ্রমং গচ্ছামি, ঋষির কথার গৌরবে আমি আশ্রমে যাচ্ছি। ন খলু সত্যমেব তাপস কন্যকায়াং মমাভিলাষ, সত্যি সত্যি তাপস্বী কন্যাতে আমার অভিলাষ নাই। পোষ্য কভয়ং কবরোক্ষ মন্মথ মৃগসাবৈ সমমেধিত জন পরিহাস বিজল্পিতং সখে পরমার্থেন ন গৃহতাং বচ। বলছে কোথায় আমরা রাজারা আর কোথায় মৃগশিশুর সঙ্গে পরিবর্ধিত লোক, মানে দুটোর ব্রিডিং কালচার সম্পূর্ণ ভিন্ন। পরিহাস বিজল্পিতং, আমি তোমাকে পরিহাস করে বলেছি, পরমার্থেন ন গৃহতাং বচ, তুমি আবার যেন সত্যি বলে মনে করো না। এবং নেদম, নয়তো কি, স্বস্তি ভবতে, বিদূষক বিশ্বাস করে নিলেন, নয়তো কি, তাই স্বাভাবিক কথা, তোমার কল্যাণ হোক। এই যে রাজা মিথ্যে কথাটা বললেন, এইটারই ফল হয়েছিল পরবর্তীকালে, যেহেতু কেউই এটা জানতে পারতো না, বিদূষকও বলে দিলেন যে এটা নিয়ে কিছু বলবার, বিদূষককে বলে দিলেন যে এটা সত্যি কথা নয়, না হলে বিদূষক গিয়ে কাউকে না কাউকে সেটা ঠিকই বলে ফেলতেন, ঋষি কুমারদের কথা বা শকুন্তলার কথা কিছু না কিছু বলে ফেলতেন, যাতে করে রাজধানীতে লোকে জিনিসটা জেনে যেত। ওই যে বললাম যেটা ঘটনাটা ঘটবে, একটা ঘটনা হবে, সেইটা হওয়ার জন্য তার পশ্চাৎপট তৈরি হচ্ছে, এবং তার মধ্যে রাজার এই মিথ্যা ভাষণটাও একটা, যে মিথ্যে কথা কখনো বলতে নেই। শাস্ত্রকাররা বলে যে মিথ্যে কখনো ভালো ফল আনে না, তার এই হচ্ছে উদাহরণ। যে এমনিতে রাজা অনেক গুণসম্পন্ন হয়েও বন্ধুকে এই যে মিথ্যাটা বলেছিলেন, সেই জন্যই পরবর্তীকালে শকুন্তলার যখন সেই ক্রিটিক্যাল মোমেন্টটা উপস্থিত হলো, তখন তাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাওয়া গেল। নিষ্ক্রান্তা সর্বে, এই বলে সকলের স্টেজ থেকে বেরিয়ে গেলেন। এটি দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় অঙ্ক এখানে শেষ। তাহলে এবার রাজধানীতে উনি পাঠিয়ে দিলেন, এবার আশ্রমে উনি আছেন ঋষিকুমারদের কথা অনুসারে, সেই আশ্রমের সিন আবার ওপেন করছেন। তথা প্রবেশতি যজমান শিষ্য, যজমান শিষ্য প্রবেশ করছেন স্টেজে। কুশানাদায় অহো মহাপ্রভাব দুষ্যন্ত, মাঝির ঘটনাগুলো আর বলছেন না, ইতিমধ্যে যেসব রাক্ষসদের তিনি বধ করেছেন সেগুলো আর কিছু বলেননি, বলি তার পরের কথাটা বলছেন। অহো মহাপ্রভাব দুষ্যন্ত প্রবিষ্ট মাত্রে বা সারথি দ্বিতীয় তত্র ভবতি নিরুপপ্লবানি ন কর্মাণি সংপ্রবৃত্তানি। উনি আশ্রমে প্রবেশ করতেই আমাদের যে অনুষ্ঠান কর্ম সেগুলো নির্বিঘ্নে সম্পাদিত হয়েছে। কা কথা বাণ সন্ধানে যা শব্দে নৈব দূরত হুঙ্কারে নৈব ধনুষ সহে বিঘ্নান অপহতি। যে তার ধনুতে বাণ সন্ধানের প্রয়োজন হয় না। কা কথা বাণ সন্ধানে যা শব্দে নৈব দূরত, বাণ সন্ধান করতে গেলে যে জ্যার শব্দ হয়, তাতেই হুঙ্কারের মতো ধনুর হুঙ্কারের মতো সেই শব্দের দ্বারাই সহে বিঘ্নান অপহতি, তিনি বিঘ্নসমূহ দূর করিয়া থাকেন। যাবদিমান বেদী সংস্তরণার্থম দর্ভান ঋত্বিক ভূপহরামি। দর্ভ মানে হচ্ছে কুশ, বেদী আপস্তরণের জন্য কুশ দরকার হয়, বলছেন এই কুশগুলো বেদী সংস্তরণের জন্যে ঋত্বিকদের উপহার দিই। পরিক্রম অবলোক্য, স্টেজে খানিকটা এসে আকাশে প্রিয়ংবদে হস্যেদম উশিরানুলেপনম মৃণালবন্ধি চ নলিনী পত্রানি নিয়ন্তে।
কার জন্য এই অনুলেপন এবং মৃণাল নলিনীপত্র নিয়ে যাচ্ছ, এটা কাউকে দেখা যাচ্ছে না, যেন কারোর সঙ্গে কথা হচ্ছে, এটা পিছন থেকে ব্যাকগ্রাউন্ড থেকে শোনা যাবে। শ্রুতিম অভিনয়, শুনছেন এরকম অভিনয় করে। কিং ব্রবীষি আতবলঙ্ঘনাৎ বলবৎ অস্বস্থা শকুন্তলা, গ্রীষ্মের জন্যে শকুন্তলা বিশেষ অস্বস্থ। তস্যা শরীর নির্বাপনায় ইতি, তার শরীরের চিকিৎসার জন্যে। পিয়ংবদে যত্নাৎ উপচর্যতা, উনি বলছেন উত্তরে পিয়ংবদা যত্ন করে তারকে উপচর্য করবে। সাহি তত্র ভবত কুলপতের উচ্ছ্বসিতম, সা মানে শকুন্তলা, কুলপতি হলেন কাশ্যপ, তার নিঃশ্বাস স্বরূপ মানে তার অত্যন্ত প্রিয়। অহমপি বৈতানিকং শান্তুদকমস্য আর্যা গৌতমী হস্তে প্রহেশ্যামি নিষ্ক্রান্ত, আর আমিও বৈতানিক মানে যজ্ঞের শান্তুদক গৌতমীর হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছে বলে নিষ্ক্রান্ত, তিনি বেরিয়ে গেলেন। এটি হলো বিষ্কম্ভক। বিষ্কম্ভক মানে কি, যে অ্যাকচুয়াল একটা আরম্ভ হচ্ছে না, তার আগে একটা মাঝখানে ইন্টারলুড যাকে বলে। দ্বিতীয় অঙ্ক শেষ হয়ে গেছে, তৃতীয় অঙ্ক এখনো আসলে আরম্ভ হয়নি, কিন্তু এই যে মাঝে একটু অংশ যেটাকে ইন্টারলুড বলে, সেটা আমাদের সংস্কৃতের নাম হচ্ছে বিষ্কম্ভক। এরপরের একটাও তাই দেখা যাবে, দুর্বাসা অভিশাপ, সেটাও বিষ্কম্ভকের মধ্যেই আসবে। কতগুলো জিনিস আছে যেগুলো নাটকে সরাসরি দেখাতে নেই, সেগুলো বলতে হলে বিষ্কম্ভকের আশ্রয় নেওয়া যায়। যাই হোক, এখানে এটা একটা ব্যাকগ্রাউন্ডটা বলে দিলেন যে কি হতে যাচ্ছে, মানে স্টেজে যেটা হতে যাবে সেটা ওই বিষ্কম্ভকের মাধ্যমে বোঝা গেল যে শকুন্তলার শরীরটা খারাপ আছে। সেটা এরা ভাবছেন যে গরমের জন্য কষ্ট পাচ্ছেন, সেই জন্য তাতে ওই অনুলেপন এবং নলিনীপত্র দিয়ে পাঠাচ্ছেন। আর ঋষিকর বলে দিচ্ছেন তুমি যত্ন করে সেবা করো যাতে তার কোনো অস্বস্তি না হয়, আর আমি শান্তি জল পাঠিয়ে দিচ্ছি আর্যা গৌতমীর হাতে। গৌতমী হলেন কাশ্যপের ভগ্নী, এদের পিতৃশ্বসার মতো, পিসির মতো। ইতি বিষ্কম্ভক বলে বিষ্কম্ভক শেষ হয়ে গেল। তত প্রবিশতি কাময়নবস্তরায়, এবার রাজা প্রবেশ করছেন। নিঃশ্বাস অসচিন্তম জানে তপসো বীর্যম সা বালা পরবতীতি মে বিদিতম অলমস্মি তত হৃদয়ম তথাপি নেদং নিবর্তয়িতুম। ওষুধ টষুধ রাক্ষসবদ্ধ হয়ে গেছে, এবার আবার শকুন্তলার কথা চিন্তা করছেন। জানে তপসো বীর্যম, তপস্যার শক্তি আমি জানি, ঋষিরা অভিশাপ দিলে অনেক কিছু করতে পারেন। আর সা বালা পরবতীতি মে বিদিতম, আর আমিও জানি যে শকুন্তলা হচ্ছেন কাশ্যপের অধীন। অলমস্মি ততোর হৃদয়ম তথাপি নেদং নিবর্তয়িতুম, তা সত্ত্বেও আমি তার থেকে মনকে নিবৃত্ত করতে পারছি না। অর্থাৎ তার মনে এটা ভয় আছে, যদি কাশ্যপ আশ্রমে ফিরে এটা জানেন যে আমি শকুন্তলার প্রতি আসক্ত, তিনি হয়তো সেটা অ্যাপ্রুভ নাও করতে পারেন। অ্যাপ্রুভ না করলে তিনি অভিশাপ দিলে আমার যে কোনো রকম দণ্ডবিধানও করতে পারেন। সেই জন্য বলছেন জানে তপস্য বীর্যম, তপস্যার শক্তি আমি জানি। আর সা বালা পরবর্তী মে বিদিতম, আর এটাও জানি যে শকুন্তলা হচ্ছেন অন্যের অধীন। তা সত্ত্বেও অলমস্মি তত হৃদয়ম তথাপি নেদং নিবর্তয়িতুম, তা সত্ত্বেও আমি মন তার থেকে নিবৃত্ত করাতে পারছি না। ভগবান কুসুমায়ুধ তয়া চন্দ্রমসাচ বিশ্বনেশাভ্যাম অতিসন্ধিয়ন্তে কামিজন স্বার্থ। কন্দর্পকে বলছেন যে তোমার এবং চন্দ্র দ্বারা কি বিশ্বসনীয়াভ্যাম অতিসন্ধিয়তে, যে যারা কামনার অধীন তারা এর অধীন হয়। অধীন হয় মানে ভিক্টিমাইজড হয়। এখানে কীরকমভাবে ভিক্টিমাইজড হয়? তব কুসুম শরত্তম শীতরশ্মিত্তমিন্দোর দ্বয়মিদম যথার্থম দৃশ্যতে মদ্বিদেশু বিসৃজতি হিমগর্ভৈর অগ্নিবিন্দুর ময়ূখৈর স্তমভি কুসুম বানান বজ্রসারি করোষি। তব কুসুম শরত্তম, কন্দর্পকে বলে যিনি পুষ্পধনু, তার ধনুকে যে বাণ আছে সেগুলো খুবই সহজ, মানে পুষ্পই হচ্ছে তার বাণ। আর শীতরশ্মিত্তমিন্দ, আর চন্দ্রের রশ্মি শীতল, এটাও প্রসিদ্ধ আছে। কাজে কন্দর্পের কুসুম শরত্ব আর কি বলে চন্দ্রের শীতরশ্মিত্ব
দ্বয়মিজম অযথার্থম দৃশ্যতে মতবিদেশু, কিন্তু আমার মত লোকের ক্ষেত্রে দুটোই হচ্ছে ফলস। কেন ফলস? বিসৃজতি হিমগর্ভের অগ্নিবিন্দুর ময়ূখই, ইন্দু মানে চন্দ্র, তার ময়ূখ মানে কিরণের দ্বারা সে যেন অগ্নিকে প্রেরণ করছে। আর তমপি কুসুম বানান বজ্র সারি করসে, আর তোমার যে কুসুম বান সেটাও বজ্রের মতো তীক্ষ্ণ। অথবা অনিসংভি মকর কেতু মনস রুজমা বহন অভিমত মে যদি মদিরাতনাং তামধিকৃত্য প্রহরসি ইতি সখেদং পরিক্রম্য কনু খলু সংস্থিতে কর্মণি সদস্যের অনুজ্ঞাত সমক্লান্তমাত্মানং বিনোদয়ামি। কোথায় বা বসে বিশ্রাম করি? নিঃস্বস্য কিংনু খলু প্রিয়া দর্শনাদিতে শরণমন্নত। তখন শকুন্তলার সঙ্গে সাক্ষাৎ হয়নি, কিন্তু বলছেন যে যাবদে নাম অন্বেষামি, বরং তার অন্বেষণ করি কোথায় আছেন। সূর্যমবলক্ষ্য, সূর্যের দিকে তাকিয়ে দেখছেন বেলা হয়ে গেছে। ইমাম উগ্রা তপাং বেরাং প্রায়েণ লতা বলয় বৎসু মালিনী তীরেষু তত্র ভবতী সখী জনা গময়তি, মানে অপরাহ্নবেলা, কাজে এই সময়ে খুব সম্ভবত সেই গ্রীষ্মের দিনে ওখানে তখন তো ফ্যানও নাই, এসিও নাই, কিছুই নাই। কাজী লতা বলয় আসু মালিনী তীরেষু, মালিনীর তীরে আশ্রম, সেখানে লতা বলয়, লতাগুলোকে দিয়ে একটা কটেজের মতো করা আছে, সেইখানে সখী জনা গময়ত। অপরাহ্নবেলায় উনি সাধারণত সখীদের নিয়ে সেইখানে থাকেন। তত্রৈব তাবৎ গচ্ছামি, আমি তাহলে সেখানেই যাই। পরিক্রম্য সাল্লাহাদং বায়ুস্পর্শং নিরূপয়ন অহো প্রভাত শুভগয়মুদ্দেশ সক্ষম অরবিন্দ সুরভি কনবাহি মালিনী তরঙ্গা নাম অঙ্গৈরনঙ্গ তপ্তৈর অবিরলমাঙ্গিতং পবন। মালিনীর তরঙ্গের যেন বায়ু জলকণা বহন করে আনছে, সেই জন্য সে শীতল। দুই অর্থেই, মানে একটা মনের ক্লেশকেও শীতল করছে, আর শরীরের যে গ্রীষ্ম তাকেও শীতল করছে। পরিক্রম্য অবলোক্য, এগিয়ে এসে বলছেন অস্মিন বেতস পরিক্ষিপ্তে লতা মণ্ডপে শকুন্তলা ভমিতব্যম। এখানে একটা লতা মণ্ডপ আছে, তার পাশে বেতস গাছ রয়েছে, এখানে তার থাকবার কথা। তথাহি অভ্যুন্নতা পুরস্তাদ অবগারহা জঘন গৌরবাদ পশ্চাৎ দ্বারেয়স্য পাণ্ডুশিকতে পদপঙ্ক্তি দৃশ্যতে অভিনব। তার যেহেতু তার সামনে পায়ের ছাপ দেখতে পাওয়া যাচ্ছে, অভিনব মানে নূতন প্রিন্ট, যেটা হয়ে যায়নি, ঢেকে যায়নি। যাবৎ বিটপান্তরেণ অবলোকয়া আমি, বরং এই গাছের অন্তরার থেকে দেখি। তথা কৃত্বা সহর্ষম অয়ে লব্ধম নেত্র নির্বাণম, যে নেত্র নির্বাণ হলো এষা মনোরথ প্রিয়া মে সকুসুমাস্তরণম শিলাপট্টম অধিশয়ানা সখীভ্যাম অন্বাস্যতে। একটা শিলাপট্ট, পাথরের স্ল্যাব, সেটাতে কুসুমের আস্তরণ দেওয়া হয়েছে এবং সেখানে সখীদের নিয়ে উনি উপবিষ্ট আছেন। ভবতু লতা ব্যবহৃত শ্রস্বামী তাবদাসাম বিশ্রব্ধ কথিতানি, লতার দ্বারা ব্যবহৃত হয়ে আমি বরং এদের কথাটা শুনি। তথা কুর্বণ স্থিত তথা প্রবিশতি যথা নির্দিষ্ট শকুন্তলা সখ্য হচ্ছে, শকুন্তলা এবং সখীরা প্রবেশ করছেন। সখীরা বলছেন উপবীর্য বাতাস করে সস্নেহম ওই শকুন্তলে অপি সুহাগ দিবসে নলিনী পত্রবাদ, নলিনীর পত্রে, নলিনী পাতার বাতাসে তোমার আরাম হচ্ছে। শকুন্তলা বেদনা নাটয়িতা কিং বিজয়ন্তী মে সখেও, তোমরা কি বাতাস করছো, মানে সেটা উনি বুঝতে পারেননি আর কি। উভয় সবিষাদম অন্যান্য অবলা, উভয় বিষণ্ণভাবে পরস্পর মুখ দেখলেন। রাজা বলছেন বলবৎ, বলছেন মানে নিজে নিজে বলছেন, সবটাই কিন্তু আত্মগত। বলবৎ অস্বস্থা খল্লত্র ভবতি, উনি বিশেষ অস্বস্থ আছেন। সাবিলাসং নির্বর্ণ তৎ কিময়ম আতপদোষ স্যাৎ উত যথা মে মনসি বর্ততে। ইজ ইট বিকজ অফ সামার অর অ্যাজ আই থিঙ্ক, মানে তিনি রাজার প্রতি আসক্ত বলে নাকি গ্রীষ্মের জন্য, বিচিন্ত চিন্তা করে বলছেন। অথবা কৃতম সন্দেহেন, অথবা সন্দেহ করার কোনো কারণ নেই। স্তনন্নস্ত শিরং প্রসিদ্ধিল মৃণালৈক বলয়ম
প্রিয়ায়া সাবাধং সদপি কমনীয়ং বপুরিদম সমস্তাপক কামং মনসিজ নিদাক প্রসরের নত গ্রীষ্মস্বৈবং শুভং অপরাধম যুবতীষু। বলে শুধুমাত্র গ্রীষ্মে এইরকম রিয়াকশন হবার কথা নয়, তার অবজারভেশন থেকে যা মনে হচ্ছে। আর এবার অনসূয়া বলছে হলা সৌন্দর্যে অনভ্যন্তরা অম্হে মৌনগতস্য বুত্তান্তস্য, যে আমরা এই মদন বৃত্তান্ত জানি না, আমরা আশ্রমে পরিপালিত হয়েছি, সেই জন্য কামশাস্ত্রের কোনো চর্চা আমাদের মধ্যে নাই। কীরকম সিমটম কার হয়, মানে আকর্ষণের জন্য কীরকম হয় সেটা আমরা জানি না। কিন্তু যাদিশি ইতিহাস গদেশু মৌনবুত্তান্তেষু কাম মানস্য অবস্থা সুনিরোধী তাদিশং চ লক্ষ্যম। যদিও আমাদের কোনো ডিরেক্ট নলেজ নেই, তথাপি গল্প উপন্যাসে যারা কামার্ত তাদের যেরকম সিমটম হয় বলে আমরা শুনেছি, সেই রকম সিমটম শকুন্তলার ক্ষেত্রে দেখা যাচ্ছে। তা কহে কিং নিমিত্তং দে অয়ং আয়াসু, তুমি আমাদেরকে বলো যে তোমার এই ক্লেশটা কিসের জন্য হচ্ছে। বিকারং খুব পরমার্থদ অজানীয় অনারম্ভ পদিসারস্য, নিদানটা না জানলে প্রতিকার করা যায় না, কিসের জন্য রোগটা হচ্ছে সেটা না জানলে রোগের চিকিৎসা হবে না। কাজে তো শকুন্তলাকে বলছেন আর কি, যে তৎকথেয় কিং নিমিত্তং তে অয়ং আয়াস, তোমার এই যে ক্লেশ হচ্ছে শরীরে, হোয়াট ইজ দ্য রিজন? বিকারং খলু পরমার্থত অজ্ঞাত্বা অনারম্ভ প্রতিকারস্য, বিকারের কারণটা না জানলে তার প্রতিকার করা যায় না। রাজা বলছেন অনসূয়া অনুগত মদীয় তর্ক, যে আমি মনে মনে যা ভাবছিলাম অনসূয়া সেই কথাটাই জিজ্ঞাসা করেছেন। শকুন্তলা আত্মগতম, নিজের মনে মনে বলছেন বলবং চ মে অভিনিবেশ ন অসক্কমি সহসা নিবেদিতুম, যদিও আমার অভিনিবেশ বলবান তাহলেও চট করে আমি বলতে পারছি না। প্রিয়ংবদা সহি সুট্টু এসা, অনুসূয়া জিজ্ঞাসা করেছেন, প্রিয়ংবদা বলছেন যে দেখো সখী, অনুসূয়া ঠিকই বলেছেন। কিং নেদম অত্যন উপদ্রব নিগুহসি, নিজের উপদ্রব কেন গোপন করছো। অনুদৃশং চ পরিহীয়সে অঙ্গে, প্রতিদিন তোমার শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, মানে ইউ আর বিং রিডিউসড। কেবলং লাবণ্যময়ী ছায়া তুমং ন মুঞ্চতি, অর্থাৎ তোমার শরীর অনেক কৃশ হয়ে গেছে, কিন্তু তোমার সৌন্দর্যময় ছায়া একমাত্র তোমাকে ত্যাগ করে, অর্থাৎ তার বিউটি তাতেও অক্ষুণ্ণই রয়েছে। এটা খালি অন্যান্য জায়গাতেও বলেছেন, সেটা এখানেও স্মরণ করিয়ে দিলেন যে কেবলং লাবণ্যময়ী ছায়া তুমং ন মুঞ্চতি। কস্য বা অন্যস্য কথয়িষ্যম আসৈত্যা দানিং বো ভবিষ্যম। শকুন্তলা বলছেন কথং বা অন্যস্য কথয়িষ্যামি আসৈত্রী কাদানং বা ভবিষ্যামি, মানে কি করে বলি আর এদের বা আয়াসের কারণ কি করে। অধোজেব্য নো নিবন্ধ সংবিভক্তং দুঃখং সহ্য বেদনং ভবতি। সখীরা বলছেন সেই জন্যই আমরা তোমাকে জিজ্ঞাসা করছি, স্নিগ্ধজন সংবিভক্তং হি দুঃখম সহ্য বেদনং ভবতি। কোনো বেদনা সেটা কারণ থাকলে সেটা যারা স্নিগ্ধজন, মানে যারা তোমার প্রতি বন্ধুত্বপূর্ণ, তাদের সঙ্গে শেয়ার করলে সেটা সহ্য করা যায়। কাজেই তুমি জিনিসটাকে গোপন না করে আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। রাজা ভাবছেন পৃষ্ঠা জনেন সমদুঃখ সুখেন বালা নিয়ং ন বক্ষতি মনোগতমাধি হেতুম দৃষ্ট বিবৃত্ত বহুশ পনয়া সতৃষ্ণম অত্রোত্তর শ্রবণ কাতরতাঙ্গতস্মি। সম দুঃখ সুখেও, যাদের সুখ দুঃখ সমান সেরকম খুব ক্লোজ ফ্রেন্ড, তাদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে ন বক্ষতি মনোগতম আদি হেতুম, শকুন্তলা তার মানসিক ক্লেশের কারণ বলবেন না, এটা হয় না, অর্থাৎ বলবেন। তাহলে কি বলবেন সেটা শোনার জন্য দৃষ্ট বিবৃত্ত বহুশ পনয়া সতৃষ্ণ অত্রোত্তর শ্রবণ কাতরতাং
গতস্মি। সেই জন্য তার উত্তরটা কি হবে এটা শুনবার জন্য আমি চঞ্চল হয়েছি। শকুন্তলা বলছেন ওদেরকে আর কি, যদ পহুদিহি তববন রক্ষিতা রায়সি মম দংশন পথম আগত তদ আরমীয় তজ্ঞদেন অভিলাষেন এদাদবম্হি সংবুত্তা। মানে কি হলো, যখন থেকে সেই তপবনের রক্ষক রাজর্ষিকে আমি দেখেছি তখন থেকে তার প্রতি অভিলাষে আমার এই অবস্থা হয়েছে। রাজা সহর্ষম সুতম যৎ শ্রোতব্যম, রাজা যা শুনবার ছিল তা শুনেছি। আমাদেরও টাইম হয়ে গেছে, কাজে আমরা এইখানে এখন শেষ করবো। সুতং যৎ শ্রোতব্যম, যা শুনবার ছিল শোনা হয়ে গেছে, কাজে লেট আস ক্লোজ টুডে হিয়ার।